বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। নরসিংদী সরকারি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের অনলাইন ক্লাসে সবাইকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগতম। আমাদের আজকের আলোচ্য বিষয় বাংলা প্রথম পত্রের অন্তর্গত সোনার তরী কবিতা পার্ট 2। আমি পার্ট 2 দিয়েছি এই কারণে যে তোমাদের এর আগে একটি ক্লাস হয়েছে এবং সেটি ছিল সোনার তরী কবিতা, যেহেতু একটি ক্লাসের মধ্যেই শেষ করা সম্ভব নয়, এই জন্য পার্ট 1-এ আমি সোনার তরী কবিতা কেন্দ্রিক প্রারম্ভিক আলোচনা করেছি এবং আজকের আলোচনার মধ্য দিয়ে সোনার তরী কবিতাটি শেষ হবে, এই জন্য এটি দেওয়া হচ্ছে পার্ট 2। তোমাদের আজকের এই পুরো ক্লাস জুড়ে থাকবো আমি মোহাম্মদ আল মামুন কুরাইশি, সহকারী অধ্যাপক, বাংলা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। আজকের এই ক্লাস শেষে তোমরা কি জানতে পারবে, যাকে আমরা বলছি শিখন ফল। ক্লাস শেষে তোমরা জানতে পারবে সোনার তরী কবিতার পাঠ পরিচিতি, সোনার তরী কবিতা সম্পর্কে সম্যক ধারণা, কারণ কবিতার প্রতিটি লাইন ধরে ধরে আমরা আলোচনার চেষ্টা করব। সোনার তরী কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেন্দ্রিক আলোচনা। তোমাদের প্রশ্ন দুভাবে হয়ে থাকে আমরা জানি, একটি হচ্ছে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন, আর একটি থাকে সৃজনশীল প্রশ্ন। এবং বইয়ের পেছনে অর্থাৎ প্রতিটি কবিতার বা গল্পের শেষে কিছু তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া থাকে, সেই কেন্দ্রে কিছু আলোচনা হবে এবং তার আলোকে তোমরা অন্যান্য প্রস্তুতি নিতে পারবে। তাহলে সোনার তরী কবিতার অতি সংক্ষিপ্ত প্রশ্ন কেন্দ্রিক আলোচনা এবং সোনার তরী কবিতার সৃজনশীল প্রশ্ন কেন্দ্রিক আলোচনা। তাই প্রিয় শিক্ষার্থী, আমরা এখন আলোচনায় প্রবেশ করতে পারি। তাহলে আমাদের কবিতাটির নাম হচ্ছে সোনার তরী। তাহলে প্রথমে আমরা একটু পাঠ পরিচিতি, যদিও এর আগের ক্লাসে আমি পাঠ পরিচিতি সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি, আজকেও পাঠ পরিচিতি সম্পর্কে একটু ধারণা না থাকলে তোমাদের জন্য বোঝাটা কঠিন হয়ে যাবে। এই জন্যই মূলত আমি সোনার তরী কবিতার পাঠ পরিচিতি প্রথমে তোমাদের কিছুটা বোঝানোর চেষ্টা করব। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কাব্যগ্রন্থের নাম কবিতা। তোমরা গত ক্লাসে আমি বলেছি নাম কবিতা কি। যখন কোনো কাব্যগ্রন্থের নামকরণ ওই কাব্যগ্রন্থের অন্তর্গত কোনো কবিতার নামানুসারে হয়ে থাকে, তখনই আমরা তাকে বলি নাম কবিতা। তাহলে সোনার তরী কাব্যগ্রন্থের মধ্যে ধরো যে যতগুলো কবিতা রয়েছে, প্রায় 43-44টি কবিতা রয়েছে, এই কবিতাগুলোর মধ্যে একটি কবিতার নাম হচ্ছে সোনার তরী। তাহলে এটি সেই সোনার তরী কবিতাটি তোমাদের পাঠ্য সোনার তরী কাব্যগ্রন্থের অন্তর্গত, এজন্য এটি একটি কবিতা এবং নাম কবিতা। এবং শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত। আমি তোমাদের কবিতা এই প্রথম ক্লাসে কবিতা কি তা বোঝাতে গিয়ে বলেছিলাম, কবিতা যখন তুমি যে রঙে রাঙিয়ে নিবে তখন তোমার কাছে সে অর্থেই ধরা দিবে। ঠিক তেমনি এই সোনার তরী কবিতাটি শতাধিক বছর ধরে এই কবিতা বিপুল আলোচনা ও নানামুখী ব্যাখ্যায় নতুন নতুন তাৎপর্য অভিষিক্ত। যখন যে রঙে রাঙিয়ে নিয়েছে, যে যেভাবে এটিকে বুঝতে চেয়েছে তার কাছে সে অর্থেই ধরা দিয়েছে। একই সঙ্গে কবিতাটি গূঢ় রহস্য ও শ্রেষ্ঠত্বের স্মারক, এবং এর মধ্যে একটি রহস্য লুকিয়ে রয়েছে। আমরা বলি কবিতা হচ্ছে রহস্যময়ী, অর্থাৎ কবিতার মধ্যে অনেক রহস্য লুকিয়ে থাকে। শুধু একটি রহস্য থাকলে সেটি কোনো কবিতা হতো না। যারা প্রথম ক্লাসটি বলে আমার দেখেছো বা শুনেছো, আশা করছি তারা কবিতা কেন্দ্রিক কিছুটা ধারণা পেয়েছো। মহৎ সাহিত্যের একটি বিশেষ গুণ হলো কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হতে থাকে। অর্থাৎ মহৎ সাহিত্য হলে সেটি যদি কালকে বা সময়কে অতিক্রান্ত করে যায়, যে সময় শুধু লেখা হয় শুধু সে সময় ধারণ করে বসে থাকে না, সেই মহৎ সাহিত্যের বড় বৈশিষ্ট্য হলো সেটি কালে কালে নতুন দৃষ্টিভঙ্গি ও বিবেচনার আলোকে তার শ্রেষ্ঠত্ব নিরূপিত হয়। অর্থাৎ সেটি শ্রেষ্ঠ সাহিত্য সেটি যদি কালকে অতিক্রম করে যায়। ঠিক তেমনি এই সোনার তরী কবিতাটিও কালকে অতিক্রম করে গেছে। বাংলা কবিতার ইতিহাসে সোনার তরী তেমনি আশ্চর্য সুন্দর এক চিরায়ত আবেদনবাহী কবিতা, যার মধ্যে আমরা আবেদন লক্ষ্য করতে পাই। এবং এই সোনার তরী কবিতার পাঠ পরিচিতির আরো একটি অংশ দেখা যায়। কবিতাটি আমরা যে বিশ্লেষণ করতে যাই, আমরা তো করবো আজকে কবিতাটি ধরে ধরে আলোচনা করব, কিন্তু কবিতাটির মধ্যে আমরা দেখতে পাই, কবিতাটিতে দেখা যায় চারপাশের প্রবল স্রোতের মধ্যে জেগে থাকা দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেত। তাহলে কল্পনা করো, তোমরা কল্পনার রাজ্যে হারিয়ে যাও, যেখানে দেখো চারিপাশে প্রবল স্রোত এবং চারিদিকে স্রোতের মধ্যে দ্বীপের মধ্যে একটি দ্বীপের মতো ছোট একটি ধান ক্ষেতে উৎপন্ন সোনার ধানের সম্ভার নিয়ে অপেক্ষারত নিঃসঙ্গ এক কৃষক। তাহলে একটা দেখো চারিদিকে জল, একজন কৃষক তার ফসল নিয়ে অপেক্ষা করে আছে
কারণ কি? তার কিছু নিয়ে যাওয়ার মতো কেউ নেই। কেউ একজন আসবে, নিয়ে যাবে, তার অপেক্ষায় আছে। আকাশের প্রকৃতির অবস্থা কিরকম? আকাশের ঘন মেঘ আর ভারী বর্ষণে পাশের খরস্রোতা নদী হয়ে উঠেছে হিংস্র। আমরা জানি যখন আকাশে মেঘ হয় বা আবহাওয়া যখন খারাপ থাকে, তখন আরো বেশি নদীগুলো আরো বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে। এবং এরকম পরিবেশে তোমরা জানো পদ্মা, মেঘনা, যমুনা বিভিন্ন জায়গায় নদী ডুবে যায়, অর্থাৎ নদীগুলোর মধ্যে নৌকা ডুবে যায় এবং অনেক ট্রলার, অনেক লঞ্চ ডুবি ঘটেছে। তোমরা এরকম অনেক কাহিনী জানো। অর্থাৎ আবহাওয়া যখন প্রতিকূল থাকে তখন এই ঘটনাগুলো সাধারণত ঘটে থাকে। চারিদিকে বাঁকা জল কৃষকের মনে সৃষ্টি করেছে ঘন ঘোর আশঙ্কা, এটি বিপদের আশঙ্কা। এরকম এক পরিস্থিতিতে ওই খরস্রোতা নদীতে একটি ভরাপাল সোনার নৌকা নিয়ে বেয়ে আসা এক মাঝিকে দেখা যায়। এ আশার প্রতীক হয়ে মাঝি চলে আসে। উৎকণ্ঠিত কৃষক নৌকা কূলে ভিড়িয়ে তার উৎপাদিত সোনার ধান নিয়ে যাওয়ার জন্য মাঝিকে সকাতরে মিনতি জানালে ওই সোনার ধানের সম্ভার নৌকায় তুলে নিয়ে মাঝি চলে যায়। যখন নৌকাটি আসে তখন কৃষক খুব আশান্বিত হয় এবং আশান্বিত হয়ে বলে, মাঝি তুমি এসছো, ভালো করেছো, সুতরাং আমার সোনার ধানগুলো, আমার ফসলগুলো তুমি নিয়ে যাও। এবং অনেক অনুনয় করার পর ঠিক আছে মাঝি তখন নিয়ে নেয়। কিন্তু সেই সোনার ধান নিয়েই মাঝি চলে যায়, এই কৃষককে আর নেয় না। ছোট নৌকা বলে স্থান সংকুলন হয় না কৃষকের। শূন্য নদীর তীরে আশাহত কৃষকের বেদনা গুমড়ে মরে। আমরা একটা আক্ষরিক অর্থ পেলাম। যারা নিল, কৃষক ফসল ফলিয়েছে, অপেক্ষা করছিল নদীর মাঝখানে, এমন সময় মাঝি এসে, এক নৌকা সহ মাঝি এসে তার ফসলগুলো নিয়ে যায়, কিন্তু তাকে নেয় না। শূন্য নদীর তীরে আশাহত কৃষক বেদনা গুমড়ে মরে। শেষ কাহিনী মনে হচ্ছে যেন একটা সাধারণতা, কিন্তু না, এর মধ্যে এর মধ্যেই লুকিয়ে রয়েছে গভীর জীবন দর্শন, যেটি রবীন্দ্র এই কবিতায় নিবিড় ভাবে মিশে আছে। কবির জীবন দর্শন, জীবন দর্শনটা কি? মহাকালের স্রোতে জীবন যৌবন ভেসে যায়, কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। এই যে করোনার সময় থেকে শুরু করে বিভিন্ন সময় অজস্র মানুষ মারা যাচ্ছে, এই জীবন এই মহাকালের স্রোতে ভেসে যাচ্ছে। এই সময়ের মধ্যে অজস্র মানুষ, বিখ্যাত মানুষ, কত মানুষ মরে যাচ্ছে, চলে যাচ্ছে। কিন্তু সেই মানুষগুলোর, যে মানুষগুলো তার কিছু ভালো কাজ করে গেছে, কালের বিবর্তনে সেই ভালো কাজগুলোই টিকে থাকবে। কিন্তু বেঁচে থাকে মানুষেরই সৃষ্ট সোনার ফসল। কোনো মানুষ বেঁচে থাকে না। রবীন্দ্রনাথ আজকে নেই। রবীন্দ্রনাথের আমরা তার লেখা পড়ছি, তাকে নিয়ে আলোচনা করছি, তাহলে তার কি আছে? তার কর্ম রয়েছে। তাই কোনোভাবেই আমরা রাখতে পেরেছি বা রাখা সম্ভব? পৃথিবী বা এই মহাকাল কখনো মানুষকে গ্রহণ করে না, শুধু তার কর্মকে, তার ভালো কাজকেই গ্রহণ করে। তার ব্যক্তি সত্তা ও স্বাভাবিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। সবাইকে শিকার হতে হয়েছে। এমন কেউ নেই পৃথিবীর সৃষ্টি আদিল থেকে আদম হওয়া থেকে শুরু করে আজ পর্যন্ত কেউ এমন বলতে পারে না যে আমি থাকবোই। কিন্তু সবাই চলে যায় কালের বিবর্তনে, শুধু তার ভালো কাজগুলোই টিকে থাকে। এই সোনাতরী কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আমি গত ক্লাসেও বলেছিলাম মাত্রাবৃত্ত ছন্দ, ছন্দ তিন প্রকার: স্বরবৃত্ত ছন্দ, মাত্রাবৃত্ত ছন্দ এবং অক্ষরবৃত্ত ছন্দ। এই তিন প্রকার ছন্দের মধ্যে তোমরা ছন্দ একটা অনেক বড় টপিকস। আমরা এটা থার্ড ইয়ারে শুধু 50 মার্কসে এগুলো পড়িয়ে থাকি, রূপ রস ছন্দ অলংকার 100 মার্কসের। সেখানে ছন্দ একটি বিশাল টপিক নিয়ে আলোচনা হয়। তারপরেও তোমাদের মাত্রাবৃত্ত ছন্দ বলছি, গত যেমন ধীর লয়, স্বরবৃত্ত ছন্দ দ্রুত লয়, মাত্রাবৃত্ত ছন্দ মধ্যম লয় এবং অক্ষরবৃত্ত ছন্দ হচ্ছে ধীর লয়। লয় হচ্ছে সুর, অর্থাৎ কেউ দ্রুত হাঁটে, কেউ মিডিয়াম হাঁটে, কেউ আস্তে আস্তে হাঁটে। এই যে এরকম ঠিক তেমনি কবিতা গানের মতো, সুরের মতো এখানে বিভিন্ন প্রকার সুর লুকিয়ে থাকে। সে অনুযায়ী এটি হচ্ছে মধ্যম লয়ের মাত্রাবৃত্ত ছন্দে রচিত। এর অধিকাংশ পংক্তি অথবা লাইন 8 এবং 5 মাত্রার পূর্ণ পর্বে বিন্যস্ত। অর্থাৎ এগুলো আমরা ভাঙলে যদি দেখি, গগনে গরজে মেঘ, এখানে গগনে গরজে মেঘ, ঠিক আছে, দেখবো যে 8। তাহলে ঘন বড় সা, তোমরা যদি কিছুই না বলতে শুধু বর্ণগুলো দেখো, ভাগ করে দেবে গ গ নে গরজে মেঘ, মেঘ মেঘ 8, আর ঘন বড় সা 8 5, এইরকম পূর্ণ পর্বে বিন্যস্ত হয়েছে। যাও, আমরা এখন চলে যাব আমাদের কবিতা কেন্দ্রিক আলোচনায়। এতক্ষণ যেহেতু বইয়ের মধ্যে দেয়া রয়েছে পাঠ পরিচিতি, আশা করছি এই কবিতার কিছুটা বোধ সম্পর্কে তোমাদের কিছুটা হলে ধারণা হয়েছে। আমরা এখন চলে যাব এই সোনার তরী কবিতা কেন্দ্রিক ধরে ধরে আলোচনা। তাহলে সোনার তরী কবিতা কেন্দ্রিক আলোচনা আমরা দেখতে পাই। প্রথম কবিতাটি আমরা কিছুটা লাইন পড়বো, অর্থাৎ একটি চরণ, কিছুটা অংশ পড়ার চেষ্টা করবো, কয়েকটি ভাগে ভাগ করে আমি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। আমরা শাব্দিক এবং তাৎপর্যগত উভয় বিশ্লেষণ একই সঙ্গে জানার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখন চলে যাই আমাদের
আলোচনায়। সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুর। গগনে গরজে মেঘ ঘন বর্ষা, কুলে একা বসে আছি নাহি ভরসা। রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, ভরা নদী ক্ষুরধারা খর পরশা, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। আমরা এইটুকু আলোচনা করার চেষ্টা করব। এখানে যদি আমরা শাব্দিক অর্থ মনে রাখবো, অনুবাদ দুই প্রকার, একটা আক্ষরিক, একটা হচ্ছে ভাবানুবাদ। কবিতার মধ্যে বহু রং, আমরা হচ্ছে কবিতা তুমি যখন যে রঙে রাগিয়ে দিবে তখন তোমার কাছে সে অর্থেই ধরা দিবে। তাহলে আমরা যদি আলোচনা করার চেষ্টা করি তাহলে আমরা দেখতে পাবো, সেখানে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আকাশে মেঘ গর্জন করছে আর করে ঘন বর্ষা শুরু হয়। কৃষক তার বোঝা বোঝা ধান নিয়ে আশাহীন ভাবে কুলে বসে আছে, কুলে মানে নদীর কূলে। আর রাশি রাশি ভাড়া ভাড়া এই ধান কাটা শেষ হয়ে গেছে, এই শেষ হওয়ার পরে সে বোঝা বোঝা ধান নিয়ে আশাহীন ভাবে নদীর কূলে বসে আছে। খুরের মতো বা ধারালো বর্ষার মতো ভরা নদী খুরো ধারা। খুর তো জানো, খুর কি কাজ করে? খুর দিয়ে আমরা কি কাটি? অনেক সময় অনেকে চুল দাড়ি এগুলো কেটে থাকে, তাই না? খুর দিয়ে অনেক, আর অনেক জায়গায় অনেকে বাজে কাজ করে, সেগুলো নাই বা গেলাম আমরা, তাই না? তা কি হয়, এই যে দেখা যাচ্ছে হচ্ছে এই খুরের মতো ধারালো বর্ষার বা ধারালো বর্ষার মতো জলের স্রোত, স্রোতটা এরকম, ওই স্রোতে মনে হয় সব কেটে যাবে, জানো তো স্রোতের অনেক শক্তি, এবং সেই শক্তিতে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। তুমি জানো তার নাম হচ্ছে পানি বিদ্যুৎ। আমাদের কর্ণফুলী নদীতে এরকম বিদ্যুৎ উৎপন্ন করা হচ্ছে। যা হোক, ধারালো বর্ষার মতো জলের স্রোত দেখে কৃষক ভীত হয়ে ভাবে ফসল উৎপাদন করতে করতে তার সময় শেষ হয়ে গেল। অর্থাৎ এই ফসল উৎপাদন করতে করতে তার কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এর অর্থ কি? ফসল উৎপাদন করতে করতে তার সময় শেষ হয়ে গেল। এটা হচ্ছে আক্ষরিক অর্থে। আমরা যে অন্য অর্থে যাই, আমাদের এই জীবনে দেখো এক একজন এক এক বিষয় পিছনে ছোটে, এর কাজ করতে করতে তার জীবন শেষ। কেউ রিক্সা চালাতে চালাতে জীবন শেষ, কেউ টাকার পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ, কেউ সম্মানের পিছনে ছুটতে ছুটতে জীবন শেষ, কেউ তার কাজ নিয়ে কাজ আর কাজ আর কাজ, কেউ কাজের পিছনে ছুটে, কেউ প্রেমের পিছনে ছুটে, কেউ ভালো লাগার পিছনে ছুটে। এক এক জনের এক এক তাল। অর্থাৎ এই ফসল উৎপাদন করতে করতে, এই কাজ করতে করতে জীবন শেষ হয়ে যায়, তাই না? বলছে কাটিতে কাটিতে ধান এলো বর্ষা, একটা আবিধানিক অর্থ। এখন দেখো এর মধ্যে কত বহুবিধ অর্থ লুকিয়ে থাকে। সোনার তরী কবিতার চিত্রকল্প রয়েছে, আমরা চিত্রের মধ্যে কল্পনা লুকিয়ে থাকে। একটি চিত্র বলার সঙ্গে একটি নতুন একটি কল্পনা এসে হাজির হয়। সোনার তরী কবিতার চিত্রকল্পে একটি ছোট ধান ক্ষেত পাই। ধান ক্ষেত বলার সঙ্গে একটি ধান ক্ষেত মনে হবে, পাট ক্ষেত আর মনে হবে না, তাই না? তাহলে যেখানে ধান ফলানো হয়, চারপাশে প্রবল স্রোতের বিস্তার, তাহলে মনে হচ্ছে চরের মধ্যে একটা ধান, তাই না? সোনার ধান নিয়ে কৃষক একা, এই যে একা বসে আছে, কেউ নাই আশেপাশে বসে আছে, যে একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি তোমাদের। তারপরে অবলীলায় তরি বেয়ে আসা মাঝি, এই কয়টি অনুষঙ্গ, যে আসছে কেউ একজন চলে আসছে। এই তাহলে কি কি পেলাম আমরা এখানে? ছোট ধান ক্ষেত মানে এই পৃথিবী, চারিদিকে প্রবল স্রোতের বিস্তার, মানে নানা প্রকার অনুষঙ্গ, নানা প্রকার সমস্যা থাকবে, প্রবল স্রোতে ভীত হওয়ার পরিস্থিতি থাকবে। সোনার ধান, সোনার ধান কিন্তু সোনার ধান শুধু না, মনে রাখতে হবে উৎপাদন ফসল, ফসল বলতে মহৎ শিল্পকর্মকে বোঝানো হয়েছে। কৃষক একা, মানুষ মূলত একা, একা আসে আবার একাই চলে যায়। সবাই কি সঙ্গে যায়? যায় না। কত কি এর মধ্যে লুকিয়ে রয়েছে আমাদের। তাহলে এবং অবলীলায় তরি বেয়ে আসা মাঝি, এই মাঝি কি? মহাকালের প্রতীক, তোমাকে সে নিয়ে যাবে, সে মহৎ কর্ম নিয়ে যায়, তোমাকে রাখে না, অর্থাৎ মহাকাল বা এই সময়। এই কয়টি অনুষঙ্গ ভাষারূপ পেয়েছে। অর্থাৎ নিজের জীবন রূপী আকাশে বিপদের আশঙ্কা ঘনীভূত। অর্থাৎ কৃষকের জীবনে আশঙ্কা ঘনীভূত, মানুষের জীবনে আশঙ্কা থাকে সব সময়, ভয় বিপদ আশঙ্কা এর মধ্য দিয়ে মানুষের জীবন চলে যায়। জীবনের শেষ প্রান্তে আশাহীন ভাবে সে বসে আছে। অর্থাৎ সোনার ধান রূপী ফসল ফলাতে ফলাতে তার সময় শেষ হয়ে গেল, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এই কাজের মধ্য দিয়ে তার কখন সময় শেষ হয়ে গেছে, যে কখন দেখতে দেখতে, এই তো ছোট ছিলাম, এই তো পুঁচিকাল ছিল, তাই না? এই তো সেদিন প্রাইমারিতে পড়তাম, তারপরে স্কুলে উঠলাম, তারপরে কলেজে ভর্তি হলাম, তারপরে ইউনিভার্সিটিতে, দেখতে দেখতে সময় শেষ, কাজের মধ্য দিয়ে সময় শেষ। এরপরে কি হলো? আস্তে 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 জীবন শেষ, করোনা হয়, কত মানুষ মারা যাচ্ছে, তাই না? জীবন শেষ। এই হচ্ছে বাস্তবতা। দেখো একটি কবিতার মধ্যে কত কি লুকিয়ে থাকে। আমরা এখন চলে যাব তার পরবর্তী যে অংশটি, সেই অংশের দিকে আমরা বিশ্লেষণে চলে যাব। একখানি ছোট ক্ষেত আমি একেলা, চারিদিকে বাঁকা জল করিছে খেলা, পরপারে দেখি আঁকা তরু ছায়া মসৃণ আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত আমি একেলা। তাহলে মানুষ একেলা, আমি একেলা, সে প্রসঙ্গে এখানে চলে আসছে, আমরা পরে আসব। দেখো বিষয়টি হলো, এখানে পড়িতে, এখানে আমরা দেখতে পাই, আমরা বলেছি দুই প্রকার, একটা শাব্দিক, একটা হচ্ছে তাৎপর্যগত। এখানে আমি হচ্ছে সাধারণ অর্থে কৃষক এবং প্রতীকী অর্থে কবি নিজেই।
আমরা যা ভাবতে পারি, আমরা যে কবিতাকে তুমি যখন যে রঙে রাঙিয়ে নিবে তোমার কাছে তখন সেটি সে অর্থেই ধরা দিবে। তাহলে বাঁকা জল এখানে কালো স্রোতের প্রতীক। বাঁকা জল কেন? সহজ জল হলেই তো হতো, সোজা সোজা জল হতো না। বাঁকা জল, বাঁকা জল হলে অর্থাৎ এখানে একটা ভয়ের অনুষঙ্গ থাকে এবং কালো স্রোতের সময় রূপ স্রোতের প্রতীক। অর্থাৎ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় নদীর স্রোত কার জন্য অপেক্ষা করে না। এই যে কালো স্রোতের প্রতীক, সে বাঁকা বয়ে ঘুরতেই থাকে। ঘড়ির কাঁটা কিরকম সোজায় ঘোরে না, একদিক থেকে ঘুরে আরেক দিকে, 180 অ্যাঙ্গেলে সে ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। মাঝি হচ্ছে কি? সে মহাকালের প্রতীক, আমরা বলেছি এই সময়ের প্রতীক। সোনার ধান ব্যক্তি মানুষের সৎ ও কল্যাণকর কাজের প্রতীক। এই জিনিসগুলো মনে রাখতে হবে। প্রতিটা কোনটা কি? ছোট দ্বীপের মতো ছোট্ট ধান ক্ষেতের চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা। তাহলে আমরা কি? একখানি ছোট ক্ষেত, তার ধান ক্ষেতটির চারপাশে ঘূর্ণায়মান স্রোতের উদ্দামতা, এই যে বিরূপ পরিস্থিতি, অর্থাৎ ভয় জাগানিয়া পরিস্থিতি। নদীর বাঁকা জলস্রোতে ছোট জমিটুকু আশু বিলীয়মান হওয়ার আশঙ্কা। এই যে পৃথিবী, যে যেখানে তুমি বাস করছো, যে কোনো মুহূর্তে তো ধ্বংস হয়ে যাবে। প্রাকৃতিক নানা দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, যে কোনো কিছু এসে তোমাকে ধ্বংস করে দিয়ে যেতে পারে। এই যে ঝড় চলে আসছে, আমি একটা ছবি দিতে চেষ্টা করেছি, এরকম ঝড়ে সব ঘর বাড়ি উড়ে নিয়ে যেতে পারে। আচ্ছা, ঠিক তেমনি আমাদের কৃষক যেখানে বসে আছে, যে কোনো মুহূর্তে বড় ধরনের ঝড় এসে সবকিছুই, এই জমিটুকু আশু বিলীয়মান হয়ে যেতে পারে। সেখানে চারিদিকে অন্ধকার হয়ে আসছে, এই যে ঝড়ের মধ্যে অন্ধকার হয়ে আসছে, গাছপালা ছায়ায় কালচে রং, দূর থেকে কালো রং মনে হচ্ছে। সকালে প্রায় গ্রামখানি ঘন মেঘে ঢাকা পড়ে আছে। অর্থাৎ আকাশ যখন ঝড় হয়, বৃষ্টি হয়, আমরা দূরে তাকিয়ে দেখি যেন কালো মেঘে ছেয়ে আছে। এমন অন্ধকার ও ভয়ঙ্কর পরিবেশের মধ্যে কৃষক একা দাঁড়িয়ে আছে। ওই যে প্রভাত বেলা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারেতে ছোট ক্ষেত, এই পারে, এই যে নদীর এই পারে আছে ছোট ক্ষেত, আমি একা 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 দাঁড়িয়ে আছি। এই একা দাঁড়িয়ে মানুষ একা মূলত আসে এবং তার ফসল ফলায়, এক সময় তাকে চলে যেতে হয়। নিঃসঙ্গ কৃষককে কালো স্রোতের মাঝে পড়ে যে কোনো সময় পরে যেতে হবে। এই বিষয়টি মাথা রাখতে হবে এবং সবাই রাখা উচিত। আমরা জানি সোনার তরী কাব্যগ্রন্থে রবীন্দ্রনাথ ঠাকুরের এই সোনার তরী কবিতার মধ্যে তার মৃত্যু চেতনা বা মর্তপ্রীতি বা মর্তপ্রেম, তাও এখানে প্রকাশ পেয়েছে। যেমন তার বিখ্যাত কবিতা মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। তিনি মরতে চাননি, কিন্তু দৈহিকভাবে তাকে মরতে হয়েছেই, কিন্তু মানবের মাঝে তিনি বেঁচে আছেন এবং কালের বিবর্তনে তিনি আজীবনে টিকে থাকবেন। নিঃসঙ্গ কৃষককে কালো স্রোতের মাঝে পড়ে যে কোনো সময় পরে যেতে হবে। যে কোনো মুহূর্তে দ্বীপ সদৃশ সদৃশ ধান ক্ষেতটুকু বিলীন হয়ে যাবে। যে দ্বীপ, দ্বীপ কাকে বলে? দুই দিকে অপজার অপমানে পানি, দুই দিক বলতে চারিদিককে বোঝানো হয়েছে। অর্থাৎ চারিদিকে জল দ্বারা, যার চারিদিকে জল দ্বারা বেষ্টিত স্থল ভাগকে বলা হচ্ছে দ্বীপ। যে কোনো মুহূর্তে তখন মৃত্যু পরবর্তী পরকালীন জীবন শুরু হবে। এই যে ইহকাল আর পরকাল, মনে রাখতে হবে। এপার এবং ওপার, এপারেতে ছোটকে আমি একলা এবং ওপারে তোমাকে যেতেই হবে আজ কালো। যে কোনো মুহূর্তে দ্বীপ সদৃশ ধান ক্ষেতটুকু বিলীন হয়ে যাবে, তখন মৃত্যু পরবর্তী পরকালীন জীবন শুরু হবে। আর এখন এপারেতে বা ইহলোকে নিঃসঙ্গ কৃষক তার জন্য অপেক্ষা করছে। এই যে অপেক্ষা করছে কিসের জন্য? পরপারে যাওয়ার জন্য। কারণ উপায় নেই, কারণ সব তার নিয়ে গেছে। এক সময় আমরা দেখবো সব নিয়ে যায়, সে একাকী পড়ে থাকে। কিসের জন্য অপেক্ষা পড়ে থাকে? সে কালের জন্য, অর্থাৎ তাই মহাকালের মাঝে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য সে অপেক্ষা করতে থাকে, অর্থাৎ মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। তাহলে আমরা এই একখানি ছোটকে তামিয়া খেলা, চারিদিকে বাঁকা জল করেছে খেলা, পরপারে দেখি আঁকা, তরু ছায়া মৌসুম আঁকা, গ্রামখানি মেঘে ঢাকা প্রভাত বেলা, এ পারতে ছোটকে তামিয়া খেলা। এর কিছুটা হলেও আমরা বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এখন পরবর্তী লাইনের দিকে আমরা চলে যাব। গান গেয়ে তরি বেয়ে কে আসে পারে, দেখে যেন মনে হয় চিনি উহারে, ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চাই, ঢেউগুলি নিরুপায় ভাঙে দুধারে, দেখে যেন মনে হয় চিনি উহারে। চেনা চেনা লাগে, তবু আছে না, তাই না? হ্যাঁ, কিছুটা চেনা চেনা লাগছে। মানুষ যখন প্রয়োজন মনে হয়, অনেক মানুষকে চলার পথে কত মানুষকে চেনা চেনা মনে হবে, কিন্তু তোমার দিকে ফিরেও তাকাবে না। ঠিক আছে? তাহলে এমন সময় যখন এরকম দুর্বিপাক দুর্যোগ, একাকী একজন দাঁড়িয়ে আছে, ধরো ভীত একটা পরিবেশের কথা ভাবো, তুমি একাকী একটা বাড়ির মধ্যে বসে আছো, কেউ নাই, অন্ধকার, ঠিক আছে, ইলেকট্রিসিটিও চলে গেছে, তুমি একাকী বসে আছো, যে কোনো একটা শব্দকে তোমাদের ভূতের শব্দ মনে হচ্ছে, একটা অপ্রাসঙ্গিক শব্দ মনে হচ্ছে। এমন সময় যদি দেখো কেউ একজন আসছে, তার কণ্ঠ শোনো, তুমি কিন্তু সাহস পেয়ে যাবা। ঠিক তেমনি যখন এরকম একটি দুর্বিপাক দুর্যোগ সময়ে আমাদের কৃষক বসে আছেন, তখন এমন সময়ে গান গেয়ে তরি বেয়ে কেউ একজন এগিয়ে আসছে, গান গেয়ে তরি বেয়ে, এবং তাকে দেখে সেই মাঝি ভরা পালে তরি বেয়ে চলে যাচ্ছে। কিন্তু সে চলে যাচ্ছে নির্বিকার ভাবে চলে যাচ্ছে, কোনো দিকে কাঁপছে না, কোনো দিকে সে ফিরেও তাকায় না। এটা ফিরেও হয়েছে, ফিরেও
তাকায় না। নৌকার দুধারে ঢেউগুলো নিরুপায় ভেঙে পড়ে। মানে কি, নৌকার দুধারে ঢেউগুলো নিরুপায় ভেঙে পড়ে, কারণ ঢেউ তোর কাজ নাই, ঢেউ তো নৌকার মধ্যে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিকতা। কিন্তু শুধু এখানে সেই অর্থে না, মূলত এখানে নিরাসক্ত একটি নির্মোহ দৃষ্টিভঙ্গি ফেলবে, কারণ মাঝির কোনো তালা নেই, মাঝি অন্যদিকে তাকায় না, তার কোনো কাজ নেই, ওকে নিয়ে আসতে হবে, ফসল নিতে হবে, ব্যাপার না। কৃষক বিপদে পড়ছে, কৃষকে থাক, চুপচাপ সে তার মতো চলে যাচ্ছে। তাকে দেখে নিঃসঙ্গ কৃষক আসার আনন্দে মাঝিটিকে তার চেনা মনে হয়, অর্থাৎ এই মাঝিটিকে তার চেনা চেনা মনে হচ্ছে, কারণ বিপদে পড়ছে তো এই সময় তাকে সে দূরের মানুষটিকেও অনেকটাই চেনা মনে হয়। তোমরা যখন বিদেশ চলে যাও তখন অনেক সময় দেখা যায় যে অনেক সময় যখন বিদেশ চলে যাও, যখন বিদেশের মাটিতে অনেক, ধরো আমেরিকা চলে গেছো, আমেরিকার মাটিতে গেলে দেখবা যখন কোনো তুমি এই এশিয়া মহাদেশের লোক পাবে তখন তোমার ভালো লাগবে, কারণ এশিয়া মহাদেশ মনে হচ্ছে নিচের, আরে নিজের একটা এশিয়া মহাদেশ। তারপরে এশিয়া মহাদেশের পরে যখন তুমি ভারতবর্ষের লোক পাবে আরো ভালো লাগবে, ইস, ভারতবর্ষের, ভারতীয় মহাদেশের আরো ভালো লাগবে। যখন তুমি বাংলাদেশ পাবা, ইস, অনেক ভালো লাগবে। আবার দেশের পর আবার যখন তোমার নিজের জেলার কাছাকাছি পাবা তখন তোমার আরো ভালো লাগবে। এই যে ভালো লাগাটুকু, কারণ কি, তোমার কাছের মানুষগুলো মনে হবে, অনেক কাছের মনে হয় তখন মানুষগুলোকে। বিপদের সময়গুলোতে বা দূরের সময়গুলোতে সেই কিছুটা দূরের মানুষগুলোকে অনেকটা কাছের মনে হয়। এখানে যদি আমরা তাৎপর্যগত দিকে বিশ্লেষণ, তরি তরি নৌকা এখানে পৃথিবী বা আবহমান সময়, আমরা আগেই বলেছি, যা অত্যন্ত মূল্যবান। এই আবহমান সময়টা মূল্যবান, সময়টাকে যে যেভাবে কাজে লাগাবে তার জন্য সেভাবেই পড়ে থাকবে। রবীন্দ্রনাথ কাজে লেগেছিলেন, সে শুরু থেকে লিখে গেছেন, 80টা বছর লেগে গেছে, লিখে গেছেন। আজকে তাকে আমরা মনে করছি, তাকে তার জন্মদিন পালন করছি, মৃত্যুদিন পালন করছি, তাকে আমরা স্মরণ করছি। আর যারা করেনি, এরকম যদু কদু মধুলেবু কতজন আসলে চলে যায়, তার কথা কে মনে রাখে? কেউ মনে রাখে না। তাহলে এই মূল্যবান সময়টি কাজে রাখতে হবে। তাই বলা হয়েছে সোনার তরী। যদি এই কারণ অত্যন্ত মূল্যবান বলেই সোনার তরী। তরী তো এমনি বলতে পারতো কাঠের তরী, তাই না, সিলভারের তরী, তাই না, অন্য যে কোনো কিছু তরী হতে পারে, পিতলের তরী, কিন্তু কিছু বলা হচ্ছে সোনার তরী, তাই না। সোনা বলতে এখানে মহৎ মহৎ কর্মকে বোঝানো হয়েছে, কারণ এই আবহমান সময় অত্যন্ত মূল্যবান, এবং এই মূল্যবান সময় হচ্ছে এজন্য বলা হচ্ছে সোনার তরী। আর এই আগন্তুক মাঝি কৃষক বা শিল্প স্রষ্টা কবির হয়তো চেনা, অর্থাৎ এই যে শরণার্থী, এই আগন্তুক মাঝি, যে মাঝি আসছে তাকে হয়তো কিছুটা কৃষক বা শিল্প স্রষ্টা কবির কিছুটা কৃষক বা শিল্প স্রষ্টা, আমরা আগে বলেছি দুই অর্থ হতে পারে, কবির হয়তো চেনা, কিছু চেনা চেনা লাগছে তাকে, কিন্তু চেনা মনে হলেও সংশয় থেকেই যায়, কারণ 100% চেনা তো না। মাঝে মাঝে হঠাৎ একজনকে, তোমার পরিচিত জনকে হঠাৎ এক জায়গায় দেখলে তোমার কেন অপরিচিত মনে হয়, সত্যি সত্যি চিনি, ও তো এই জায়গায় থাকার কথা না, কিছুটা চেনা চেনা মনে হয়, চেনা মনে হলেও সংশয় থেকে যায়। মহাকালের প্রতীক এই মাঝি নিরাসক্ত বলেই আমরা তার সুনির্দিষ্ট দৃষ্টিপাত নাই, যেটা বলছে ঢেউগুলি নিরুপায় ভাগে দূরে, তাকে ডাকে বড় বিষয় না, মনে হচ্ছে নিরাসক্ত ভাবে বলেই সে সুনির্দিষ্ট কোনো তার কোনো দৃষ্টিপাত নেই। এবং সময় ঘনিয়ে আসছে, আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাই আমরা নিরুপায়। আমরা নিরুপায়, আসলে যত সময় ঘনিয়ে আসছে, দেখো এখন করোনা আরো পর্যায়ক্রমে বাড়ছে, আমরা জানি না কি হবে, আমরা অনেকটাই নিরাপয়। সময় ঘনিয়ে আসছে, যখন আমাদের কোনো টিকা আবিষ্কৃত হচ্ছে, তখন আমাদের মনে হচ্ছে হ্যাঁ কিছুটা আশার সঞ্চার হচ্ছে, যে এই টিকা নিলে হয়তো আমরা কিছুটা হলেও বেঁচে যাব। কিন্তু সৃষ্টিকর্তাই জানেন, সময় জানে আমরা কিভাবে কতটা বেঁচে থাকবো। আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, তাই আমরা নিরুপায়। মহাকাল বা মৃত্যু পরবর্তী জীবন নির্ধারিত হবে সৃষ্টি কর্মের মাধ্যমে, ব্যক্তির মাধ্যমে নয়। কে কোন ব্যক্তি, কে জর্জ বুশ আর কে ট্রাম্প আর কে লাদেন আর কে কি, কিচ্ছু আসে যায় না। বিষয় হলো মহাকাল বা মৃত্যু পরবর্তী জীবন নির্ধারিত হবে তার সৃষ্ট কর্মের মধ্য দিয়ে। কে কতটা ভালো কাজ করে গেল, মন্দ কাজ করে গেল, সেটাই বিচার হবে, তার মাধ্যমে তাকে বিচারিত করা হবে। অর্থাৎ সময় শুধু বা মহাকাল তোমার এই ভালো কাজগুলোকে গ্রহণ করবে, আর কোনো কিছুকে গ্রহণ করবে না। তুমি ব্যক্তিকে কখনো গ্রহণ করে না, এটা হচ্ছে বাস্তবতা। কখনো নাই, মৃত্যু হলেই লাশ, তোমাকে আর কেউ রাখবে না, যত তাড়াতাড়ি তোমাকে সরিয়ে ফেলা যায়, মাটির তলে দেওয়া যায়, এ হচ্ছে বাস্তবতা। সুতরাং মহাকাল বা সময় শুধু তোমার কাজকে গ্রহণ করবে, তোমাকে কেউ গ্রহণ করবে না, সে যতই আপনজন হোক না কেন। তাহলে আমরা চলে যাব হচ্ছে আমাদের পরবর্তী আলোচনা। ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, আমার সোনার ধান কুলেতে এসে। এখানে যারে খুশি হবে র হবে, ঠিক আছে। তাহলে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, প্রশ্নবোধক চিহ্ন, বারেক ভিড়াও তরি কুলেতে এসে, যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি খেসে, আমার সোনার ধান কুলেতে এসে। তাহলে এখানে বলতে চাচ্ছে, তাহলে তুমি শুধু আমার সোনার ধান এসে নিয়ে যাও, কারণ যখন রিকোয়েস্ট করছে আসার জন্য,
তখন সে বলছে ওগো। ওগো শব্দটা শুনলে খুব ভালো লাগে, তাই না? কারণ আমরা ওগো শব্দটি কখন বলি বেশিরভাগ অর্থে? খুব আপনজন মনে করে বলা হয়। এবং তোমরা এই শব্দটি বেশিরভাগ শুনবে যারা নতুন বিয়ে করেছে, এখনো সন্তান হয়নি, এবং যারা নাম ধরে সাধারণত ডাকে না, তারা কখনো হ্যাঁ গো, ও গো, শুনছো গো। আর যখন বাবু টাবু হয়ে যায় তখন হয়তো অমুকের আব্বা, তমুকের আব্বা এভাবে হয়তো ডাকে। ঠিক আছে? তাহলে এখানে দেখো ওগো শব্দটি সে আপন অর্থে, কাছে অর্থে, সেই তার আকর্ষণ করার অর্থে বলছে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? নির্বিকার মাঝিকে কৃষক আপন মনে প্রশ্ন করে, সে কোথায়, কোন বিদেশে যাচ্ছে? বিদেশ বলতে কোন দেশ, কোন এই দেশ ছেড়ে কোন অন্য দেশে যাচ্ছে? মাঝিকে একটিবার তার তরি কুলে ভেড়ানোর জন্য নিঃসঙ্গ কৃষক তাকে অনুরোধ করে, বারবার রিকোয়েস্ট করে যে তুমি কোথায় যাচ্ছ, চলে আসো, একটু এখানে ভিড়াও, ভিড়ে আবার যে ফল এগুলো যেগুলো ফসলগুলো নিয়ে যাও। কৃষক তাকে কুলে এসে একটু ভালো লাগা নিয়ে তার সোনার দান নিয়ে যেতে বলে। শুধু নিলেই হবে না, একটা ভালো লাগা, জোর করে ডাকছি বলে একটু ভালো লাগা নিয়ে নিয়ে গেলে ভালোই লাগে, তাই না? কারণ যে কেউ কারো বাসায় বেড়াতে গেলে তোমাকে দেখে শুধু বিরক্তই হয়, তাহলে সেখানে নাই বা তুমি গেলে। কিন্তু তোমাকে ভালো লাগা নিয়ে ডাকে, এবং গেলে যদি তোমারও ভালো লাগে, হ্যাঁ, তার আতিথেয়তা, তার আপ্যায়ন সবটাই তোমার ভালো লাগছে, তখন সেটা ভালো লাগে। তো কৃষক তাকে বারবার মাঝিকে ডাকছে, তো তুমি এসে ধানগুলো নিয়ে যাও। কিন্তু শুধু নিয়ে গেলে ভালো লাগা নিয়ে আসতে হবে, একটু একটু বিষয় যেন খুশি থাকে। তারপর তা নিয়ে মাঝি মাঝি যেখানে খুশি চলে যেতে পারে, যাকে খুশি তাকে তা দিয়ে দিতে পারে, তাতে কৃষকের কোনো আপত্তি নেই। এখানে অর্থাৎ কৃষক বলছে, যারে খুশি তুমি এসে শুধু আমারটা নিয়ে যাও, একটা আনন্দ ক্ষণিক হেসে, মানে ভালো লাগা নিয়ে যাও, আমার সোনার ধান কুলে দিয়ে এসে তুমি নিয়ে যাও। এখানে ওগো মূলত নির্বিকার মাঝে দৃষ্টি আকর্ষণের জন্য চেষ্টা। বিদেশ মূলত এখানে চিরায়ত শিল্প লোকের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ যেখানে শিল্প লোকেরই শুধু মহৎ শিল্পকর্মে শুধু ঠাঁই হয়, অন্য কিছু নয়। চিরায়ত শিল্প লোকের ঠাঁই পাওয়ার জন্য কৃষক রূপী কবির বেকুল অনুনয় এখানে প্রকাশ পেয়েছে, অর্থাৎ কবি চাচ্ছেন তার যে শিল্পকর্মগুলো সেটি যেন কালের বিবর্তনে টিকে থাকে, সেটি যেন কখনো হারিয়ে না যায়। এই মহাকালে যেন তার শিল্পকর্ম ঠাঁই পায়। ঠাঁই পেয়েছে তো? রবীন্দ্রনাথ ঠাকুরের চাওয়াটা পূরণ হয়েছে। আমাদের চাওয়াটা, তিনি শুধু তার চাওয়াটা পূরণ হলে হবে না, কালের বিবর্তনে আমরাও যদি টিকে থাকতে পারি সেটাও আমাদের করে দিতে হবে। এই জন্য সময়ের সঠিক ব্যবহার করতে হবে। এবং সোনার ধান কৃষকের শ্রেষ্ঠ ফসল, ব্যঞ্জনার্থে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। এই ধান, সোনার ধান কি? ধান মূলত কৃষকের শ্রেষ্ঠ ফসল বা কবির ফসল। কবির ফসল কি? কবিতা, কাব্য, উপন্যাস, নাটক, তিনি যা করে যান সেগুলো কবির। আর কৃষকের শ্রেষ্ঠ ফসল ব্যঞ্জনার্থে শিল্প স্রষ্টা কবির সৃষ্টি সম্ভার। তাহলে আমরা আশা করছি বুঝতে পেরেছি। এই যে সে ডাকছে, ও গো, এই যে ডাকছে একজন, কোথা যাও, কোন বিদেশে যাও, আসো, ফিরে আসো, এসে নিয়ে যাও, এটা প্রতীকী একটা ছবি দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তাহলে আমরা এখন চলে যাবো আমাদের পরবর্তী। তাহলে এখানে বোঝানো হচ্ছে, দেখো, সোনার তরী কবিতা বলছে, যত চাও তত লাও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। আবার পড়ছি, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে জাহালয়ে ছিনু ভুলে, সকলই দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে। তাহলে দেখো, এখানে বলা হচ্ছে, দেখো যে এখানে বলার চেষ্টা করা হয়েছে যে মাঝি যত চায় তত নিতে পারে, তাতে কৃষকের কোনো আপত্তি নেই। কৃষক তার ছোট্ট জমিতে উৎপন্ন সবটাই স্তরে স্তরে সে নৌকায় তুলে দেয়। কৃষক মাঝিকে বলে, এতকাল যা কিছু নিয়ে সে নদী কূলে অপেক্ষা করেছিল তা তার বা কার, মাঝির তরিতে বা নৌকাতে সুবিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে। এবার মাঝি যদি করুণা করে তাকে সেই তরিতে তুলে নেয়, তাহলে কৃষক রক্ষা পায়। প্রথমে কথা ছিল তুমি এসে শুধু আমার ধানগুলো নিয়ে যাও, ওকে, শুধু ধানগুলো নিয়ে যাবে, আর কিচ্ছু করার কথা হবে না। তখন কিন্তু কথা ছিল না আমাকে নিতে হবে। এবং যখন নৌকাটি আসলো, মাঝি আসলো, মাঝির সবকিছু আস্তে আস্তে তরে ভিতরে সুবিন্যস্ত করে সাজিয়ে দেওয়া হলো, এবং সে পড়লো, এখন যদি করুণা করে তাকে সে তরিতে তুলে নেয়, তাহলে কৃষক রক্ষা পায়। তাকে তো নেওয়ার কথা ছিল না। অর্থাৎ করুণা করা যায় না। আমরা পরবর্তী অংশে দেখতে পাবো, ছোট জমিতে উৎপন্ন ফসলের সবটাই, অর্থাৎ কবির সমগ্র সৃষ্টি তুলে দেওয়া হয়েছে মহাকালের স্রোতে ভেসে আসা সোনার তরী রূপী চিরায়ত শিল্পলোকে। ফসল বা সৃষ্টি সম্ভার সুবিন্যস্ত ভাবে তুলে দেওয়া হয়েছে নৌকায়। এখন ফসল বা সৃষ্টির স্রষ্টা স্থান পেতে চায় ওই মহাকালের নৌকায়, কিন্তু নৌকায় তার স্থায়ী
হয় না। অর্থাৎ ছোট্ট জমিতে যা কিছু সব তুলে দিল, এখন বললো যে ঠিক আছে আমার শিল্পকর্মগুলো তুমি গ্রহণ করলো, আমার সবগুলো মহৎ কর্মগুলো তুমি গ্রহণ করলে, এখন তুমি আমাকে নাও, এই মহাকালের নৌকায় আমাকে নাও। কিন্তু সেখানে কি নেওয়া যায়? নেওয়া যায় না। এখন দেখা আমরা নিতে নেয় কিনা আমরা সেটা দেখার চেষ্টা করব। এখন কি আছে? ঠাই নাই ছোট সে তরী, আমার সোনার ধারে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিল পড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। তাহলে এখানে দেখতে পাচ্ছি সেই তরীতে কৃষকের স্থান হয় না, কারণ কৃষক যত ঋণ বিনয় করুক তাকে নেয়ার জন্য তার স্থান হয় না, কারণ ঠাই নাই, জায়গা নাই। ঠাই নাই ছোট সে তরী, কারণ নৌকাটা ছোট, এই পৃথিবীটা ছোট, এত ছোট পৃথিবীতে তোমার আর জায়গা হয় না, শুধু তোমার কর্মেরই জায়গা হবে। কারণ কৃষকের সোনার ধানে সেই ছোট তৈরি ভরে গিয়েছে, শ্রাবণের আকাশে মেঘ জমে আছে। এই মেঘ জমা মানে কি? কৃষকের মনোবেদনা জমে গেছে, ঘন মেঘ ঘুরে ফিরে আসে, কৃষক সেই পরিবেশে শূন্য নদীর তীরে একা পড়ে থাকে, সেভাবে তার যা ছিল তার সোনার তরী নিয়ে গেল, অথচ তাকে নিল না। এটাই বাস্তবতা। মহাকাল তোমাকে গ্রহণ করবে না, তোমার দেহটাকে গ্রহণ করবে না, তোমার দেহর কর্মেটাকে। সময় থাকতে সময়ের 1 ফোঁট, অসময়ের 10 ফোঁট, সেই সময়টাকে তুমি কিভাবে ব্যবহার করেছো, কি করেছো, সেটাই শুধু গ্রহণ করে, তোমাকে কখন মহাকাল গ্রহণ করে না। সোনার তরীতে মহৎ সৃষ্টিরই স্থান সংকুলন হয় কেবল। ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করার গ্লাসের শিকার। অর্থাৎ মাটির মধ্যে চলে যেতে হয়, আস্তে আস্তে মিশে যেতে হয়। অর্থাৎ সেখানে মাটি তোমাকে গ্রহণ করবে, আর মহাকাল বা সময় তোমার কর্মকে গ্রহণ করবে, কিন্তু তোমার কাজকে গ্রহণ করবে না। ব্যক্তিসত্তা ও তার শারীরিক অস্তিত্বকে নিশ্চিতভাবে হতে হয় মহাকালের নিষ্ঠুর করাল গ্রাসের শিকার। কৃষক নিঃসঙ্গ আর অপূর্ণতার বেদনা নিয়ে আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় থাকে। তাহলে কৃষক কি করে? নিঃসঙ্গ, মানুষ মূলত একা, আমরা একা, সেই একা নিঃসঙ্গ আর অপূর্ণতার বেদনা, এটাই বাস্তবতা। কেন এত তুমি মরে যেতে হতে, কারণ আর কিছুদিন বাঁচলে ভালো হতো না? রবীন্দ্রনাথ 80 বছর না বেঁচে 150 বছর বাঁচতেন, কি ক্ষতি হতো? না, বাঁচা যাবে না। কাজী নজরুল ইসলাম কতদিন বেঁচেছিলেন আমরা জানি? কাজী নজরুল ইসলাম অনেক দিন, প্রায় 76 বছর বেঁচেছিলেন, কিন্তু দৈহিক ভাবে বেঁচেছিলেন, মানসিক ভাবে সুস্থ ভাবে বেঁচেছিলেন মাত্র কত বছর? মাত্র 43 বছরের মতো। বাকি পুরো সময়টা তিনি অসুস্থ ছিলেন। কি সমস্যা হতো তিনি যদি পুরো সময়টাই সুস্থ থাকতেন? না। অর্থাৎ অপূর্ণতার বেদনারই আসন্ন অনিবার্য মৃত্যুর প্রতীক্ষায় থাকে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন একটা কথা। রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বলেছেন, মহাকাল আমার সর্বস্ব লইয়া যায় বটে, কিন্তু আমাকে ফেলিয়া যায় বিস্মৃতি আর অবহেলার মধ্যে। সোনার তরী নে, মানে মাঝি, সোনার তরী নে আমার সোনার দান লইয়া যায় খেয়া পারে, কিন্তু আমাকে লয় না। অর্থাৎ আমাকে নেয় না। সোনার ধান কি করে? এই তরী বা মাঝি শুধু সোনার ধান, আমাদের কর্মগুলো, ভালো কর্মগুলোকে সময় গ্রহণ করে, কিন্তু আমাকে গ্রহণ করে না। এটাই বাস্তবতা। তোমাদের সময় শুধু তোমাকে গ্রহণ করবে, তোমার কাজগুলোকে গ্রহণ করবে, তোমাকে কখনো গ্রহণ করবে না। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী কবিতাটি ধরে ধরে কিছুটা হলেও বোঝানোর চেষ্টা করলাম। যারা বুঝতে পেরেছো আশা করছি তাদের উপকার হয়েছে, আর যারা বুঝতে পারোনি আবার শুনবা, আশা করছি বুঝতে পারবে। আমরা এখন চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের এই বইয়ের মাঝে দেয়া, তোমাদের বইয়ের প্রতিটি বইয়ের পেছনে দেয়া থাকে তোমাদের কিছু বহু নির্বাচনী প্রশ্ন, সেখানে দেওয়া আছে। যেমন এই বইয়ের সোনার তরী কবিতার পেছনে দেওয়া রয়েছে, ওগো তুমি কোথা যাও কোন বিদেশে। এখানে তুমি কে? তোমরা বলো এখানে তুমিটা কে? এই তুমিটা হলো তোমাদের কে? তুমি কে? সেই তুমি, তুমি বড় ডাকলে বড় মধুর লাগে, সেই তুমি না কোন তুমি? এই তুমি, সেই তুমি, নেই তুমি আগের মতন, কোন তুমি? এখানে মূলত এখানে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে, এখানে তুমি বলতে বোঝানো হচ্ছে কাকে? কৃষক, তরী, মাঝি, কবি। যারা কবিতাটি পড়েছে তারা জানো এই তুমি হলো মাঝি। কারণ আমরা বলেছি এই ওগো কাছে পাওয়ার জন্য চেনা চেনা মনে হয় বলে তাকে কাছের মানুষ ভেবে সম্বোধন করা হয়েছে। তাহলে এখানে তুমিটা হলো মাঝি। কবি ছোট ক্ষেত বলতে কি বোঝাতে চেয়েছেন? আয়তনে ছোট ক্ষেত, নদীর ছোট চর, মানুষের জীবন পরিধি, অজানার দেশ। এখানে কোনটা উত্তর হবে? মানুষের জীবন পরিধি। আচ্ছা, এরপরে তোমাদের অনুধাবনমূলক, উচ্চতর দক্ষতামূলক থাকে। তোমাদের প্রশ্ন 4 প্রকার থাকে: জ্ঞানমূলক, প্রয়োগমূলক, উচ্চতর জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক, উচ্চতর দক্ষতামূলক। তাহলে তোমাদের একটা অনুচ্ছেদ, জয়নুল আবেদিন বিখ্যাত, নিচের অনুচ্ছেদটি পড়ে 3 ও 4 নং প্রশ্ন উত্তর দাও। জয়নুল আবেদিন বিখ্যাত চিত্রশিল্পী, তিনি শিল্পাচার্য নামে পরিচিত। তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষের চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড় এবং আরো অনেক ছবি। পৃথিবীর মানুষ এই শিল্পীর পেন্সিলের আসরে প্রতিফলিত দুর্ভিক্ষতাড়িত মানুষও সেই সময়কে আজও অনুভব করে। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রতিষ্ঠায় তিনি ছিলেন পুরোধা ব্যক্তিত্ব। তাহলে
শিল্পাচার্য জয়নুল আবেদিন সম্পর্কে বলা হয়েছে। এখন জয়নুল আবেদিন কি বেঁচে আছেন? নাই, বেঁচে নাই, তিনি মরে গেছেন, কিন্তু তার সৃষ্টিকর্মগুলো রয়ে গেছে। তাহলে জয়নুল আবেদিনের সঙ্গে সোনার তরী কবিতার কিসের সাদৃশ্য রয়েছে বলো দেখি? মাঝি, ভরা নদী, তরী, কৃষক, কার? বলো। তাহলে তোমরা ভেবে দেখবা, আসলে আমরা উত্তরটা দেখলে আমরা দেখতে পাবো, হ্যাঁ, এই জয়নুল আবেদিনের সঙ্গে জয়নুল আবেদিন যেরকম তার চিত্রকর্মগুলো রেখে দিয়েছেন, কালের বিরুদ্ধে টিকে আছে, ঠিক তেমনি সময়, মহাকাল কি গ্রহণ করেছে? জয়নুল আবেদিন চিত্রকর্মগুলোকে গ্রহণ করেছে। ঠিক তেমনি আমাদের কৃষকের ফসলগুলোকে গ্রহণ করেছে, কৃষককে গ্রহণ করেনি। তাহলে কৃষকের সঙ্গে জয়নুল আবেদিন আমরা সাদৃশ্য দেখতে পাই। তাহলে উত্তর হবে কৃষক। উক্ত সাদৃশ্যের প্রেক্ষিতে বলা যায় জীবন অতি সংক্ষিপ্ত, সৃষ্টি অবিনশ্বর, সম্পদ ক্ষণস্থায়ী, সময় অত্যন্ত প্রবাহী। এর মধ্যে কোনটি প্রেক্ষিতে বলা যায়? তাহলে প্রতিটি অ্যাপ্লাই করতে হয় এক্ষেত্রে, যেটা কারণ সেটা হলো যে সৃষ্টি অবিনশ্বর। সৃষ্টি মানুষের কখনো হারিয়ে যায় না। তোমার মহৎ কাজগুলো, মহৎ শিল্পকর্ম কালের বিবর্তনে টিকে থাকে। সৈয়দ ওয়ালিউল্লাহ কিচ্ছু না লিখে, লাল সালু একটা উপন্যাস লিখে যদি আর কিছু না লিখতেন, কালের বিবর্তনে টিকে থাকতেন। কারণ মহৎ সৃষ্টিকল্প, মহৎ শিল্পকর্ম কালের বিবর্তনে টিকে থাকে। তাহলে সৃষ্টি হচ্ছে অবিনশ্বর, সৃষ্টি কখনো নষ্ট হয়ে যায় না। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে বহু নির্বাচনী প্রশ্ন শেষ করলাম। এখন আমরা চলে যাব, তোমাদের দেখবা সোনার তরী কবিতার পেছনে একটা সৃজনশীল প্রশ্ন দেয়া রয়েছে। এই সৃজনশীল প্রশ্নটা দেখবা দেওয়া আছে, মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহের আধার ছিলেন। আলবেনিয়ান বংশোদ্ভূত হয়েও তিনি তার কাজের জন্য সারা পৃথিবীতে স্মরণীয় হয়ে আছেন। 1950 সালে তিনি কলকাতায় মিশনারিজ অফ চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে এই চ্যারিটি হোম সমগ্র পৃথিবীর দরিদ্র, অসুস্থ, অনাথ ও মৃত্যু পথযাত্রী মানুষের জন্য কাজ করে। এই কাজের জন্য 1979 সালে তাকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করা হয়। সেই পুরস্কারের সমস্ত অর্থ তিনি সেবার জন্য ব্যয় করেন। 1997 সালে তিনি মৃত্যুবরণ করেন, কিন্তু পৃথিবীর মানুষ আজও তার নাম শ্রদ্ধা ভরে স্মরণ করে। কেন স্মরণ করে? তিনি সবকিছু পেতেন, ওই নোবেলের টাকা থেকে শুরু করে আরামে খাইতেন আর ঘুমাইতেন। তাহলে সময় কি তাকে এই কালের বিবর্তনে আমরা কি আজ তাকে মনে করতাম? তার মনে করা অবশ্যই কারণ রয়েছে। তাহলে এখানের থেকে আমরা জানি সৃজনশীল প্রশ্ন 10 মার্কস, জ্ঞানমূলক ক, তারপর ঊর্ধ্বমূলক 2 নাম্বার, তারপর প্রয়োগমূলক 3 মার্কস এবং উচ্চতর দক্ষতামূলক 4 মার্কস। এই হচ্ছে 10 মার্কস। তাহলে প্রথম ক, বাংলা কত তারিখে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন? আমি প্রথম যখন সোনার তরী কবিতার পার্ট 1 ক্লাস তোমাদের করিয়েছিলাম, সেখানে কবি পরিচিতি একটা অংশ ছিল, সেখানে তোমরা পড়েছো। এবং তবু আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা 25শে বৈশাখ 1268 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। আমরা জানি কত তারিখে জন্মগ্রহণ করেন, তারিখটা চেয়েছে। তাহলে বাংলা 25শে বৈশাখ তিনি জন্মগ্রহণ করেন কত সালে? 1268 বঙ্গাব্দে। তাহলে 1 নাম্বার পেয়ে গেলে। বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে? এখানে তোমাদের বাঁকা জল বলতে এখানে 2 মার্কস, যেহেতু দুটো প্যারা হতে হবে, প্রথমে এক কথায় উত্তর, এবং এটা আমি তোমাদের গত ক্লাসে অপরিচিত অংশগ্রহণ করে গেছি, সৃজনশীল প্রশ্ন উত্তর কিভাবে লিখতে হয়, তখন আমি বোঝানোর চেষ্টা করেছি। সেখানে বলেছি বাঁকা জল বলতে কি বোঝানো হয়েছে। সোনার তরী কবিতায় বাঁকা জল বলতে অনন্তকাল বোঝানো হয়েছে। এরপরে তুমি আলোচনা করে বুঝিয়ে দিবে কিভাবে যে বাঁকা জল সাধারণত নদীর উদ্দাম স্রোত ও স্রোতের উদ্দামতা অর্থে এবং প্রতীকী অর্থে অনন্তকাল স্রোত হিসেবে কবিতায় ব্যবহৃত হয়েছে। তারপর তুমি সোনার তরী কবিতার রূপক কবিতা, এখানে কৃষক প্রতীকী অর্থে কবি নিজে, মাঝি মহাকালের প্রতীক সনাতন, এগুলো বলে বলে শেষে এসে তুমি ওই যে বলছো যে সোনার তরী বাঁকা জল বলতে কাল স্রোতকে বোঝানো হচ্ছে, সেটা বুঝিয়ে দিতে হবে। এভাবে যদি বুঝিয়ে দিতে পারো তাহলে 2 এ 2 পাবা তোমরা। তাহলে সোনার তরী কবিতার কোন বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা করো। তাহলে এখানে গ অংশে তোমার 3টে প্যারা হবে এবং 3টে প্যারায় 3 মার্কস। প্রথম প্যারায় এক কথায় উত্তর, দ্বিতীয় প্যারায় কবি কেন্দ্রিক কবিতা কেন্দ্রিক আলোচনা, তৃতীয় প্যারায় সৃজনশীল কেন্দ্রিক আলোচনা অর্থাৎ উদ্দীপক কেন্দ্রিক আলোচনা। তাহলে প্রথম প্যারায় দেবে সোনার তরী কবিতার মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং মানুষের মহৎ কর্মে টিকে থাকার বিষয়টি মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ। তাহলে মাদার তেরেসার জীবনের সঙ্গে সঙ্গতিপূর্ণ, কারণ আমরা দুটো জিনিস, একটা হচ্ছে বস্তু, সোনার তরী কবিতা মহাকালের স্রোতে মানুষের হারিয়ে যাওয়া এবং মানুষের মহৎ কর্মতা টিকে থাকে, ঠিক তেমনি মাদার তেরেসা হারিয়ে গেছেন কিন্তু তার কর্মগুলো আজও টিকে যাচ্ছে। এরপরে তোমরা কবিতা কেন্দ্রিক লিখবা, বস্তু জগতে মানুষের কল্যাণকর কর্মে টিকে থাকে, মানুষ থাকে না, জগতে মহৎ কর্মের মূল্যায়ন ইত্যাদি লিখলা, বিশ্লেষণ দিলা। এরপরে দেখলা যে উদ্দীপকে দেখায় মাদার তেরেসা অকৃত্রিম মাতৃস্নেহ, মানবতার আধার ইত্যাদি কথা বলা হয়েছে, এবং শেষে গিয়ে তুমি মিলিয়ে দিয়ে বলবা যে হ্যাঁ, সোনার তরী কবিতার সঙ্গে এই মাদার তেরেসার জীবনের সঙ্গে বিষয়টি সঙ্গতিপূর্ণ। এভাবে এখন ঘয়ে চলে যাবা। ঘয়ে ঠিক তেমনি, ঘয়ে 4 মার্কস, এখানে 4টা প্যারা করতে হবে এবং প্রথম প্যারা এক কথায় উত্তর, দ্বিতীয় প্যারায় কবিতা কেন্দ্রিক আলোচনা, তৃতীয় প্যারায় উদ্দীপক কেন্দ্রিক আলোচনা এবং চতুর্থ প্যারায় উদ্দীপক এবং কবিতা মিলিয়ে দিয়ে শেষে আবার বলে দিতে হবে হ্যাঁ, মাদার তেরেসার জীবনের পরিণতি সোনার তরী কবিতার মূল উপযোগ্য মন্তব্যটি যথার্থ। তোমাকে সেটা বুঝিয়ে দিতে হবে, তাহলে তুমি 4 এ 4 পাবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মোটামুটি ভাবে
এখন এই কাজ করলাম। এখানে দেখো তোমাদের এই পাশাপাশি বাড়ির কাজ কথাটি উল্লেখ রয়েছে। এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বাসায় বসে বসে এই সুন্দর করে উত্তর বিভিন্ন তোমাদের মূল বইয়ের সহায়তা নিয়ে এটি সুন্দর উত্তর তৈরি করবে। এই উত্তরটা আশা করছি তোমাদের কাজে লাগবে। তাহলে এইভাবে তুমি পড়ো এবং এই ক্ষেত্রে আরো যে সৃজনশীল যেগুলো প্রশ্ন আছে, আরো বহু নির্বাচনী প্রশ্ন কত ভাবে হতে পারে, সবগুলো কেন্দ্রে যদি তোমরা প্রস্তুত নাও, আশা করছি তোমরা তাহলে সেক্ষেত্রে অনেকটাই সফল হবে এবং পরীক্ষায় ভালো মার্কস পাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে সোনার তরী কবিতা কেন্দ্রিক পার্ট 2 এ সোনার তরী কবিতা পড়ানো পাঠ করা শেষ করলাম। আমরা আরেকটি ক্লাসে অন্য কোনো কবিতা বা অন্য কোনো প্রবন্ধ বা ছোট গল্প নিয়ে আলোচনা করার চেষ্টা করব। সে নাগাদ সবাই ভালো থাকবে। আমরা জানি আমরা একটা দুর্যোগ ময় সময় অতিক্রান্ত করছি, পার করছি। আমরা সবাই করোনা বিধি মেনে চলি, সুস্থ সুন্দর জীবন করি, সবার প্রতিটি মুহূর্ত ভালো কাটুক, সবার জন্য নিরন্তর শুভকামনা। ধন্যবাদ সবাইকে।